পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে, আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। নমস্কার, রেভলিউশন বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুদীপ। অবশেষে শনিবার 18ই জানুয়ারি হয়ে গেল আরজিকর কাণ্ডের রায় ঘোষণা। আগেই ঘোষিত হয়ে গেছিল যে শনিবার শিয়ালদা আদালতে আরজিকর কাণ্ডের রায় ঘোষণা হবে। সেই মতো দুপুর 2:30 নাগাদ কিন্তু শিয়ালদা আদালতে যে বিচারক তিনি রায় ঘোষণা করেন এবং ঘটনায় সঞ্জয় রায় এখনো পর্যন্ত যে একমাত্র গ্রেফতার ছিল এই ঘটনায়, তাকে কিন্তু ঘটনায় দোষী সাব্যস্ত করা হলেও সঞ্জয় রায়কে কিন্তু এদিন সাজা ঘোষণা করা হয়নি। সাজা ঘোষণা হবে কিন্তু সোমবার, মানে 20শে জানুয়ারি। আরজিকর কাণ্ডের যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত, তার সাজা ঘোষণা হবে। এখনো অবধি যে পর্যন্ত যা জানা যাচ্ছে, সর্বনিম্ন সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড। সোমবারের দিকে আমাদের সকলেরই নজর থাকবে যে সঞ্জয় রায়ের কী সাজা হয় শেষ পর্যন্ত। কিন্তু শনিবার যে আদালত রায় দিল, তারপরেও কিন্তু আরজিকর কাণ্ডে যারা আন্দোলনে নেমেছিল, জুনিয়র ডাক্তাররা কিংবা অভয়ার যে মা বাবা, তারা কিন্তু এখনও একাধিক প্রশ্নের উত্তর চাইছেন। সঞ্জয় রায়কে তারা একা দোষী মানতে কেউ রাজি নন। জুনিয়র ডাক্তার থেকে নির্যাতিতা মৃতার মা বাবা কেউই সঞ্জয় রায়কে একা দোষী মানতে রাজি নন এবং তারা এখনও বলছে যে এই ঘটনা একা সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব নয় এবং একাধিক প্রশ্ন তুলছেন তারা। উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে অভয়ার মা বাবা এবং একাধিক যে প্রশ্নগুলি তুলেছেন আজকে তারা, একই সঙ্গে জুনিয়র ডাক্তাররা কিন্তু আজকে শনিবার আদালতের রায়ের পর কিন্তু রাস্তায় নেমেছে, মিছিল করেছে, সেখান থেকেও একাধিক প্রশ্ন তুলেছে এবং যে প্রশ্নগুলো তারা তুলছে তার মধ্যে 20টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 20টি প্রশ্ন কি এবং এই প্রশ্নগুলো সামনে আসা কেন দরকার, তা নিয়েই আজকের আমাদের আলোচনা। প্রথম প্রশ্ন যে তুলেছে জুনিয়র ডাক্তাররা, অভয়ার ময়নাতদন্তের রিপোর্টে মাথায় রক্তক্ষরণের উল্লেখ ছিল, যা কঠিন কোনো সারফেসের উপর আঘাতের ফলে হতে পারে, কিন্তু যদি ম্যাট্রেসে গলা টিপে খুন করা হয় তবে খুলির নিচে রক্তক্ষরণ কিভাবে হয়। সেমিনার রুমে কোনো ধস্তাধস্তির চিহ্ন কিন্তু যে সিএফএসএল রিপোর্ট তাতে পাওয়া যায়নি, ফলে সেমিনার রুমে মাথায় যদি ময়নাতদন্তের রিপোর্টে মাথায় রক্তক্ষরণের চিহ্ন থাকে কিংবা সেমিনার রুমে যদি ক্রাইম সিন হয়, ফলে তাহলে কেন সেই রুমে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া গেল না। সিএফএসএল এর রিপোর্ট কিন্তু এই প্রশ্ন আগেই তুলে দিয়েছিল। শনিবার শিয়ালদা আদালতের রায়ের পরে কিন্তু জুনিয়র ডাক্তাররা সেই প্রশ্ন আবার তুলেছে, তাহলে কি সেমিনার রুম ক্রাইম স্পট নয়, অন্য কথায় ক্রাইম সংঘটিত হয়েছিল, তারপরে দেহ আনা হয়েছিল সেমিনার রুমে? সেই প্রশ্ন কিন্তু জুনিয়র ডাক্তাররা এদিন ফের তুলেছেন। এছাড়াও কিন্তু আরও যে প্রশ্নগুলো উঠেছে, অভয়ের মা বাবাকে আত্মহত্যার কথা নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার ফোনে জানিয়েছিলেন এবং কে ফোন করেছিলেন, কেন ফোন করেছিলেন, কেন তাকে প্রথমে অসুস্থ তারপর আত্মহত্যা এবং শেষে মৃত্যুর কথা জানানো হলো ফোনে অভয়ের মা বাবাকে এবং কেন, তার কি বয়ান রেকর্ড হয়েছে এবং তিনি কে ছিল, সেই প্রশ্নের উত্তরও কিন্তু এখনও মেলেনি। কেউ কি তাকে আত্মহত্যার কথা জানাতে বলেছিল, সিবিআই চার্জশিটে তার স্টেটমেন্টের কেন অন্তর্ভুক্তি হয়নি, সেই প্রশ্ন তুলেছে কিন্তু জুনিয়র ডাক্তাররা। এছাড়া যে 3 নম্বর প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা, অভয়ের বাবা মাকে সেমিনার রুমে ঢুকতে না দিয়ে 3 ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয়েছিল কেন, কার নির্দেশে তাদের ঢুকতে দেওয়া হয়নি, ওই সময় সেমিনার রুমে এত বহিরাগত ছিলেন কেন এবং তারা কি করছিলেন, সেই ঘটনার পরবর্তী সিসিটিভি ফুটেজের কথা চার্জশিটে কেন উল্লেখ নেই, এই প্রশ্ন কিন্তু তুলেছেন জুনিয়র ডাক্তাররা এবং সবকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন যে জুনিয়র ডাক্তাররা তুলেছেন, আরজিকর মেডিকেল কলেজে কর্তৃপক্ষ কেন এফআইআর করেনি, কেন অভয়ার মা বাবাকে এফআইআর দায়ের করতে হয়েছিল, মৃতদেহর কাছে তাদের ঘেঁষতে দেওয়া হয়নি কেন, যেখানে বাইরের লোকদের দেখা যাচ্ছে মৃতদেহের কাছে চলে যেতে অভয়ার মা বাবা যেটা অভিযোগ করেছেন যে আমাদের ঢুকতে না দেওয়া হলে বাইরের একাধিক লোককে দেখা গিয়েছিল অভয়ের মা বাবার অভয়ার দেহের পাশে যেতে, তাদের কেন যেতে দেওয়া হয়নি। আর আরও একটি প্রশ্ন, সৎকারে পুলিশ এত দ্রুততা কেন করলো, কে বা কারা এই নির্দেশ দিয়েছিল। এমন একটি ঘটনা যেখানে মৃতদেহ থেকে আরও একাধিক প্রমাণ পেতে পারতো, আরও দ্বিতীয়বার ময়নাতদন্ত হলে আরও একাধিক তথ্য সামনে আসতে পারতো, তাহলে কেন এত দ্রুততার সঙ্গে ময়নাতদন্ত সারা
হলো এবং রাতারাতি তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছেন কিন্তু জুনিয়র ডাক্তাররা। প্রশ্ন নম্বর 5, নির্যাতিতার শরীরের আঘাতের চিহ্ন থাকলেও সঞ্জয় রায়ের নখের স্যাম্পেলে অভয়ার ডিএনএ পাওয়া যায়নি এবং নির্যাতিতার নখের স্যাম্পেলে সঞ্জয় রায়ের ডিএনএ মেলেনি, তাহলে সঞ্জয় রায় একাই অপরাধী হয় কিভাবে, সেই প্রশ্ন কিন্তু তুলেছেন জুনিয়র ডাক্তাররা। প্রশ্ন নম্বর 6 দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু নির্যাতিতার চোয়ালের নিচে যে কামড়ের দাগের উল্লেখ আছে, কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে সেখান থেকে লালারসের নমুনা নেওয়া হয়নি। কেন শুধু লালারসের নমুনা নেওয়া হলো? সিসিএফএসএল এর রিপোর্টে থেকে কিন্তু নেওয়া লালারসের নমুনা সঞ্জয় রায় ছাড়াও আরও ডিএনএ পাওয়া গিয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিএফএসএল এর যে রিপোর্ট এসেছিল তাতে সঞ্জয় রায় ছাড়াও কিন্তু আরও কয়েকজনের লালারসের নমুনা পাওয়া গিয়েছিল। সেই ডিএনএ কাদের, সেই খোঁজ কেনই বা করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। এবার যদি আমরা প্রশ্ন নম্বর 7 দিকে দেখি, যা জুনিয়র ডাক্তাররা শনিবার শিয়ালদা আদালতের রায়দানের পর তুলেছেন, সেই সব প্রশ্ন নম্বর 7, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সিসিটিভিতে সঞ্জয় রায় ছাড়া আরও একাধিক ব্যক্তিকে দেখা গিয়েছিল, কিন্তু তাদের চিহ্নিতকরণ সম্ভব হয়নি। কেন একা সঞ্জয় রায়কে চিহ্নিত করা গেল, বাদবাকি একাধিক লোক কিন্তু রাত 2:30 থেকে ভোর 4:30 পর্যন্ত আরও অসংখ্য লোককে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে, তাদের কেন চিহ্নিতকরণ করা হলো না, সেই প্রশ্ন কিন্তু তুলেছেন জুনিয়র ডাক্তাররা। তদন্তকারীরা বাকিদের কেন চিহ্নিত করেননি তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্ন নম্বর 8 যা তুলেছেন জুনিয়র ডাক্তাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি জায়গায় একজন মাত্র খুনি ধর্ষণ করে একজনকে মেরে ফেললো, তাদের মধ্যে ধস্তাধস্তি হলো, অথচ গোটা ঘরের কোথাও খুনির কোনো হাতের ছাপ আঙুলের ছাপ মিলল না। খুনি কি গ্লাভস পরে এসেছিল খুন করার জন্য, নাকি তদন্তকারীরা আঙুলের ছাপ খোঁজার চেষ্টা করেনি? সেই একই প্রশ্ন সিসিএফএসএল এর যে রিপোর্ট, সেই ঘরে কোনো ধস্তাধস্তির ছাপ কেন মিলল না যদি সেমিনার রুমই ক্রাইম সিন হয়? এরপরে যদি প্রশ্ন নম্বর 9 দিকে আমরা দেখি, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভয়ার মৃতদেহে যে ম্যাট্রেসের উপর পাওয়া যায় তার উপর বিছানার চাদর পরিপাটি করে সাজানো ছিল, ল্যাপটপ ব্যাগ, পাশে রাখা জুতো সবকিছুই খুব গুছিয়ে রাখা। ধর্ষণ ও খুনের মতো নির্মম যে হত্যাকাণ্ড চলেছে, তারপরেও কি এত কিছু পরিপাটিভাবে সেই ঘরে থাকতে পারে? তাহলে কি ধর্ষক কিংবা ধর্ষণের ঘটনা বা খুনের ঘটনার পর সেই ক্রাইম সিন অল্টারেট করা হয়েছিল, পরে তা গোটাটাই সাজানো, সেই প্রশ্ন কিন্তু তুলেছেন জুনিয়র ডাক্তাররা। প্রশ্ন নম্বর 10, 9ই আগস্ট অটোপসির সময় স্যাম্পেল নেওয়া হলো, কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো 14ই আগস্ট। এত দেরি কেন? সঞ্জয় রায়কে আটক করা হয় 9ই আগস্ট রাতে, কিন্তু তার রক্তমাখা জামাকাপড় ব্যারাক থেকে নিয়ে আসা হয় 12ই আগস্ট। আবার এত দেরি কেন? এর মাঝে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা, সেই প্রশ্ন কিন্তু তুলেছেন জুনিয়র ডাক্তাররা। এবার প্রশ্ন নাম্বার যদি আমরা 11 দিকে দেখি, চার্জশিট অনুযায়ী সঞ্জয় রায় ভোর 3:20 থেকে আরজিকর হাসপাতালে ঢোকে, তারপর ট্রমা কেয়ার বিল্ডিংয়ে 3:34 ঢোকে, বেরিয়ে আসে 3:36। এরপর এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় যায়, 4:03 তাকে 4 তলার চেস্ট মেডিসিন ওয়ার্ডে সিসিটিভি ফুটেজে দেখা যায়। এর মাঝে প্রায় আধ ঘন্টা সে কোথায় ছিল, এই সময় সে কি করছিল, এই প্রশ্নের উত্তরও কিন্তু এখনো অবধি অধরা, এমনই অভিযোগ করছেন জুনিয়র ডাক্তাররা। প্রশ্ন নম্বর 12, সঞ্জয় রায় ব্লুটুথ ইয়ারফোনের উপর ভিত্তি করে পুলিশ তাকে গ্রেফতার করে। চার্জশিটে চেস্ট মেডিসিন ওয়ার্ডে সিসিটিভিতে সঞ্জয় রায়ের গতিবিধির বর্ণনা আছে। 4:03 ব্লুটুথ ইয়ারফোন গলায় সঞ্জয় ক্যামেরার ডান দিক থেকে ওয়ার্ডের দিকে যায়। 4:32 সে ওয়ার্ড থেকে বেরিয়ে যায়, তখন তার গলায় ইয়ারফোন ছিল না। এর মধ্যে একবার 4:31 ওয়ার্ড থেকে তাকে ক্যামেরার দিকে আসতে দেখা যায় এবং আবার ওয়ার্ডে ফিরে যায় সে। উল্লেখযোগ্যভাবে এই সময় তার গলায় ইয়ারফোনটি ছিল কি না তা চার্জশিটে কোথাও উল্লেখ নেই। কেন, সেই প্রশ্ন কিন্তু জুনিয়র ডাক্তাররা তুলেছে। জুনিয়র ডাক্তারদের প্রশ্ন নম্বর 13, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্টে নির্যাতিতার যৌনাঙ্গে ও পায়ুদারের স্যাম্পেল অন্য একজনের ডিএনএ পাওয়া গিয়েছে। কে সে? প্রশ্ন হলো 21শে আগস্ট এই তথ্য সিবিআইয়ের হাতে জমা পড়া সত্ত্বেও তা নিয়ে তদন্তের কোনো অগ্রগতি কেন লক্ষ্য করা গেল না, এবং অন্য মহিলা এবং অন্য কেউ জড়িত থাকলে তাদের কোনো খোঁজ সিবিআই এখনো বের করে উঠতে পারলো না কেন, সেই প্রশ্ন কিন্তু তুলেছেন জুনিয়র ডাক্তাররা।
প্রশ্ন নম্বর 14, যা অত্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাসপাতালে নিজস্ব নিরাপত্তারক্ষী কর্মরত ডাক্তার ও নার্সদের কাজের জায়গায় পেরিয়ে অভিযুক্ত সঞ্জয় রায়ের মতো বাইরের লোক কিভাবে এমন নৃশংস ঘটনা ঘটাতে পারে? স্বাস্থ্যকর্মী যদি তার দ্বিতীয় বাড়ি অর্থাৎ নিজ কর্মস্থলে সুরক্ষিত না থাকেন, তাহলে রোগী ও রোগীর পরিজনদের নিরাপত্তা কোথায়? সরকারি কর্মস্থলে নিরাপত্তা প্রত্যেক কর্মীর নৈতিক অধিকার। এই ঘটনার চরম সরকারি অপদার্থতা পরিচয় নয় কি? সেই প্রশ্ন তুলেছেন কিন্তু আন্দোলনকারীরা। এবার যদি আমরা প্রশ্ন নম্বর 15 দিকে নজর দিই, জাল ওষুধ, স্যালাইন, সরকারি তহবিল নয় ছয়, ব্যবহৃত ইনজেকশন এবং ওষুধপত্র বাংলাদেশে আমদানি রফতানি ইত্যাদি নানা দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। অথচ তার বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য রাজ্য সরকার এখনো কেন ছাড়পত্র প্রদান করছে না? এর পেছনেও কি কোনো বড় ষড়যন্ত্র রয়েছে? সেই প্রশ্ন তুলেছেন কিন্তু জুনিয়র ডাক্তাররা। প্রশ্ন নম্বর 15 অবধি আমরা এতক্ষণ দেখলাম। এরপরে আরও 5টি গুরুত্ব প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। কি সেই প্রশ্ন, সেদিকেও আমরা নজর রাখবো। তার আগে চলুন দেখে নেওয়া যাক শনিবার শিয়ালদা আদালতের রায়দানের পর ঠিক কি বলেছেন অভয়ার মা বাবা। কেউ বাইরের লোক গিয়ে খুন করে আসবে হসপিটালের, কেউ জানে না, এটা আমি বিশ্বাস করি না। আমি এটা প্রথম দিন থেকেই বলছি, সঞ্জয়ও দোষী, ওর সাজা হবে, জজ সেটা যেটা ভালো মনে করবেন সেটা দেবেন। কিন্তু এই রায় নিয়ে আমার কোনো হতাশও জায়গা নেই, আশারও জায়গা নেই, খুশি হওয়ারও জায়গা। খুশি তো আমি কোনোদিনই আর হব না, কারণ আমার মেয়ের স্বপ্ন কিছুই পূরণ হয়নি। তার আগেই যারা তাকে মেরে ফেললো, কেন মেরে ফেললো, তাদের কি মোটিভ ছিল, আমার অনেক কোশ্চেন আছে। সব কোশ্চেন যেদিন আমি উত্তর পাবো সেদিন আমার মেয়ের আত্মাকে আমি শান্তি দিতে পারবো। ঘটনা ঘটেছে আমার মেয়ের সঙ্গে, এর সঙ্গে সঞ্জয় রায় তো অবশ্যই দোষী এবং সঞ্জয় রায়ের সঙ্গে আরো অনেকে যুক্ত ছিল। সিবিআই তদন্ত করে এই সমস্তগুলো বের করুক। দত্তপ্রমাণ লোপাটের সঙ্গে অনেকে জড়িত আছে, তারাও সামনে কঠোর শাস্তি হোক। সঠিক বিচার, আমরা যারা যারা সঙ্গে যুক্ত সবাইকে সবাই শাস্তি হলেই তবে একটা কিছু আমরা পাবো। আপনারা শুনলেন অভয়ের মা বাবার বক্তব্য। এবার আসা যাক যেই টপিকে আমরা ছিলাম, যে 20টি প্রশ্ন, 15টি প্রশ্ন ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছি, আরও 5টি প্রশ্ন রয়েছে। প্রশ্ন নম্বর 16, যা জুনিয়র ডাক্তাররা এদিন তুলেছে, ম্যাজিস্ট্রেট ইনকুয়েস্টে অভয়ার ডান হাতে অনামিকায় চোটের উল্লেখ রয়েছে, অথচ ময়নাতদন্তের রিপোর্টে এই আঘাতের কোনো উল্লেখ নেই, কেন? সেই প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্ন নম্বর 17, রেনোভেশনের নোটিশ দেখিয়ে সেমিনার রুম সংলগ্ন ঘর ভাঙচুর করা হলো, সেই সেমিনার রুমকে মূল ঘটনাস্থল বলে চিহ্নিত করেছিল কলকাতা পুলিশ নিজেই। সিএফএসএল এর রিপোর্ট অনুযায়ী ঘরের সেই দেওয়ালের ভাঙা হলো যেখানে সচল বৈদ্যুতিক তার ছিল। রেনোভেশনের নোটিশে জারি সই থাকুক না কেন, কলেজের এত শত বিল্ডিং থাকতে প্রথম ভাঙচুরের কাজ চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ওই বিবাদিত অংশ থেকে কেন শুরু করা হলো? ওই বিতর্কিত অংশই কেন প্রথমে ভাঙচুর করা হলো? এর তৎপরতাই বা কি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। কারণ আমরা জানি যে জুনিয়র ডাক্তারদের একাংশ সেই সই ছিল সেই রেনোভেশনের কাজের যে কাগজ, সেখানে তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে, কেন জুনিয়র ডাক্তাররা সই করেছিল। কিন্তু যদি জুনিয়র ডাক্তারদের সই থেকেও থাকে, তাহলে ওই ঘর থেকে কেন ভাঙচুরের কাজ শুরু করা হলো, তা নিয়েও কিন্তু তদন্ত দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। প্রশ্ন নম্বর 18, 14ই আগস্ট বহিরাগত দ্বারা আরজিকর হাসপাতালে যে ব্যাপক তাণ্ডব চলেছিল, সেই ঘটনায় হাজারের কাছাকাছি মানুষ জড়িত। তারা কারা এই অপরাধ সংগঠিত করলো? তাদের এই ঘটনা যে তদন্ত সিবিআই চালাচ্ছিল, তার অগ্রগতি কত দূর? তারা কেন সেমিনার রুমেরই ঢুকে খোঁজ করছিল তাণ্ডব চালানোর সময়? এই প্রশ্ন কিন্তু জুনিয়র ডাক্তাররা চলেছে। ঘটনার সঙ্গে যোগসূত্র নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের ভূমিকাই বা কি, তাও জানতে চেয়েছেন জুনিয়র ডাক্তাররা। এবার আসা যাক প্রশ্ন নম্বর 19, সিবিআইয়ের পেশ করা তথ্য অনুযায়ী অবশ্যই সঞ্জয় রায় দোষী, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে অভয়ার পোস্টমর্টেম দেহের বাইরে ও ভেতরে, চোখে ও যৌনাঙ্গে যে একাধিক আঘাতের উল্লেখ আছে, তা কিভাবে একার পক্ষে ওই অল্প সময়ের মধ্যে করা সম্ভব ছিল? সিবিআইয়ের প্রথম চার্জশিটে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলকে তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত থাকার কথা বলা হয়েছিল, তাদের গ্রেফতারও করেছিল সিবিআই। তবে কেন দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট প্রকাশ করে তা তদন্ত প্রক্রিয়া এগোনো যাচ্ছে না? কেন্দ্র রাজ্যের সেটিং তত্ত্বই কি এর পেছনে দায়ী? সেই প্রশ্ন কিন্তু জুনিয়র ডাক্তাররা তুলেছেন। এরপর আসা যাক শেষ প্রশ্ন, অভয়ের ন্যায় বিচারে দীর্ঘ আন্দোলনের মধ্যেও কুলতুলি জয়নগর সংগঠিত হলো খুন, ধর্ষণের মতো নৃশংস ঘটনার একাধিক জেলায় সেই অভিযোগ উঠে আসছে। কিছু জায়গায় দোষীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির সাজা দিয়ে রাজ্য সরকার অভয়ের বিচারের দীর্ঘসূত্রিতার জন্য কেন্দ্রীয় সরকারকে সুকৌশলে দায়ী করছে। বিচার প্রক্রিয়ার এই দ্রুততা
পুলিশ প্রশাসনের এই উদ্যম কি কেবল আন্দোলনের চাপ পড়লেই আমরা দেখতে পাবো? অপরাধী রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে ক্ষমতাবান নয় বলেই কি এত তাড়াতাড়ি শাস্তি দেওয়া গেল? অভয়ার ধর্ষণ খুনের অপরাধীরা ক্ষমতাবান বলেই কি এই ঘটনায় তদন্ত ঘিরে এত প্রশ্ন? সেই প্রশ্ন কিন্তু জুনিয়র ডাক্তাররা তুলেছে। ফলে এই 20টি প্রশ্ন জুনিয়র ডাক্তাররা এদিন শিয়ালদা আদালতের রায়দানের পর যে তুলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের প্রতি সম্পূর্ণ আস্থা তাদেরও রয়েছে, অভয়ের মা বাবারা রয়েছে, এমনকি আমাদেরও রয়েছে। আশা করি আগামী দিনে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে, সোমবার তার সাজা ঘোষণা হবে ঠিকই, কিন্তু এখানেই তদন্ত থেমে থাকছে না। এই ঘটনার তদন্তে আগামী দিনে আরও নতুন নতুন মোড় সামনে আসবে, এই ঘটনায় আরও উল্লেখযোগ্য রিপোর্ট সামনে আসবে। অভয়ের মা বাবা যে বলছেন, জুনিয়র ডাক্তাররা যে বলছেন, এই ঘটনা সঞ্জয় রায়ের পক্ষে একা সম্ভব নয়, এর পেছনে কেউ বা কারা আরও জড়িত রয়েছে, সে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে হোক কিংবা খুন ধর্ষণের ক্ষেত্র হোক, সেই সব দিকেই কিন্তু আরও আশা করি আমরা আগামী দিনে আরও তথ্য সামনে আসবে, এবং সেই যা যা তথ্য সামনে আসবে তা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারাও থাকুন রেভলিউশন বেঙ্গলের সঙ্গে। নমস্কার।